আজকে রায়ের পর কি তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে? উত্তর হলো না, ফিরে আসেনি। আজকে যে রায়টা হয়েছে সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীর। আপনি শুরুতেই বলছিলেন বেশ কিছু অংশ বাতিল করা হয়েছে এবং কিছু অংশ রেখে দেওয়া হয়েছে, বলা হয়েছে এগুলো রাজনৈতিক সরকার এসে বাতিল করবে। আচ্ছা, কিছু অংশ কেন বাতিল করা হয়নি? কারণ হচ্ছে সংসদের যে দায়িত্ব, তার যে জুরিসডিকশন, সেটা সুপ্রিম কোর্টের ভাঙার অধিকার নেই। সুপ্রিম কোর্টের শুধু একটা জায়গায় দায়িত্ব আছে, সেটা হচ্ছে আপনি এমন কোনো সংবিধান সংশোধনী করতে পারবেন কিনা যেটা আমাদের স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন সেটার সাথে সাংঘর্ষিক হয়। ওইটুকুই দেখা তাদের দায়িত্ব। সো তারা ওইটুকুই দেখেছেন এবং ওইটুকুই তারা বাতিল করেছেন, যেটা আমাদের স্ট্রাকচারে। তারা অনেক ডিবেটেড ইস্যু আছে, আমাদের জাতির জনক বলে একটা অনুচ্ছেদ আছে, 7ই মার্চের ভাষণ আছে, এগুলো পলিটিক্যাল, এগুলো আমাদের স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক না। তাহলে এটা হলো এক। এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আমরা মনে করি। সেটা হলো 7 অনুচ্ছেদের ক খ, মানে এখানে যেটা ছিল, একটু সহজে যদি বলি, একটা হচ্ছে সংবিধান মানে অনেকগুলো অনুচ্ছেদ কেউ কখনো কোনো দিন পরিবর্তন করতে পারবেন না, মানে এটা একটা, এই গ্রাউন্ডেই আসলে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যাওয়া সম্ভব। আপনি ভবিষ্যতে পার্লামেন্টের হাত পা বেঁধে ফেলার চেষ্টা করছেন, এটা করা যায় না। আরেকটা হচ্ছে যেটা নিয়ে অনেকে ভয় পাচ্ছিলেন, শেখ হাসিনা যদি চট করে চলে আসেন, এই সংবিধান যদি থেকে যায়, তাহলে যে সংবিধান পরিবর্তন বল প্রয়োগে করতে গেলে তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সো আমাদের এই গণঅভ্যুত্থান তো সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে হয়েছে। শেখ হাসিনা সংবিধানে তো লিখে রেখেছিলেন এটা, কিন্তু আমাদের ভেঙেই এটা হয়েছে। সো কেউ কেউ ভয় পাচ্ছিলেন সংবিধান পরিবর্তন করতে হবে বা নতুন করে লিখতে হবে বলতেন, তো সেই ভয়ও অ্যাপারেন্টলি কেটে গেছে। যদি আমি মনে করি শেখ হাসিনা ফিরে আসলে এটা বাতিল হোক আর নতুন সংবিধান লেখা হোক, উনি আমাদেরকে দেখে নেবেন, উনি বলেছেন না, ওইভাবে দেখেই নেবেন। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেটা হলো, তত্ত্বাবধায়কের যে বাতিল করেছে পঞ্চদশ সংশোধনীতে, যখন এই জায়গাটা বাতিল হচ্ছে, এটাকে তারা বাতিল ঘোষণা করছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল তো ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে, এটা আরেকটা রায় ইনফ্যাক্ট। সেটা এই লোকের নাম আমাদের ক্রমাগত বলতে হবে, প্রধান বিচারপতি খায়রুল হক। মানে বাংলাদেশ ধ্বংসের সাথে যে কয়েকজন মানুষ শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগীর মধ্যে আছে। আমরা অনেককে দেখি যারা আমাদের সামনে এসে ক্রমাগত কথা বলেছে, তাদেরকে নিয়ে আমরা আলাপ করি, কিন্তু শেখ হাসিনার পরের 2 নম্বর নামটা আমার বিবেচনায় খায়রুল হক। বিচারপতি খায়রুল হক অত্যন্ত অন্যায়ভাবে এটা বাতিল করেছিলেন। তো এই ত্রয়োদশ সংশোধনের রায় যে বাতিল হয়েছে, এটা রিভিউ হবে, ওটা জানুয়ারিতে হবে। সেই রিভিউর পরে যদি সেই ত্রয়োদশ সংশোধনীটা আপনার বাতিল হয়, তাহলে ত্রয়োদশ সংশোধনী মানে তত্ত্বাবধায়ক সরকার। এখানে একটা জটিল প্রশ্ন আছে, এটা কি ফিরে আসবে অটোমেটিকলি ইন দ্য কনস্টিটিউশন? 2 রকম মত আছে, কিন্তু প্রধান মত হচ্ছে এটা আসলে ফিরে আসবে না। জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুযায়ী আবার সংসদে এটাকে পাশ করে ঢোকাতে হবে, কিন্তু ঢোকাতে হবে কারণ সুপ্রিম কোর্ট বলছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা যাবে না। আচ্ছা, এখন তাহলে কি দাঁড়ালো? বিদ্যমান পরিস্থিতিতে আসলে এই আলোচনাগুলো প্রয়োজনই নেই, কারণ আমাদের সামনে নির্বাচনটা হবে এই অন্তর্বর্তী সরকারের অধীনে, আমাদের পরবর্তী নির্বাচনগুলো। এবার আমি আপনার পয়েন্টে আসছি। কিন্তু অ্যাটর্নি জেনারেল যেমনটি বলেছে যে অন্তর্বর্তী সরকারি নাম বদলে আসলে তত্ত্বাবধায়ক সরকার হবেন নির্বাচনকালীন সময়ে। এটা সময় তাই হবেন, কিন্তু আসলে সত্যি কথা যেটা, আমাদের এই যাবতীয় যে সরকারটা হয়েছে, আমাদের যদি এক্সিস্টিং কনস্টিটিউশন থাকে, এর সাথে প্রচুর জায়গায় কনফ্লিক্ট আছে, আমাদের একটা সংশোধনী আনতে হবে। পঞ্চম বা সপ্তম যেভাবে হয়েছিল, এগুলোকে বৈধতা দিতে হবে। এখন বাংলাদেশের নির্বাচনের জন্য এটা আসলে টেস্টেড। বাংলাদেশে আমরা সব রকম দেখলাম, দলীয় ছিল, তত্ত্বাবধায়ক আসলো, আবার দলীয়তে গেলাম। সব দেখার পর আমাদেরকে আসলে নতুন করে হাইকোর্ট দেখানোর কিছু নেই। আমরা কি এত খারাপ জাতি হয়ে গেলাম, আমরা একটা নির্বাচন করতে পারবো না, অনির্বাচিত লোকরা কি ফেরেস্তা? না, আমরা সব দেখে শেষ হয়েছে। আমরা এখন আমাদের হাতে এম্পিরিক্যাল ডেটা আছে, আমাদের 4টা নির্বাচন যেগুলো তত্ত্বাবধায়কের অধীনে হয়েছে সেগুলো কেমন হয়েছে, পরের ওটার বাইরে কেমন হয়েছে, ইটস ডান। এবং খুব ইন্টারেস্টিংলি, ধরুন আগামী নির্বাচন, এই নির্বাচন না, পরের নির্বাচনটা বিএনপি কাগজে কলমে ধরলাম ক্ষমতায় গেল, সেই নির্বাচনে আবারও বলছি, ধরে নিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ না পার্টিসিপেট করছে, ওকে যদি জিজ্ঞেস করে নির্বাচন কি বিএনপির অধীনে হবে, কি মনে হয়? মানে ও কি বলবে না তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের স্পিরিটের সাথে সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি, না এটা থাকা আমরা বিএনপির অধীনে ইলেকশন করবো? নো, সে চাইবে তত্ত্বাবধায়ক সরকার, যে আওয়ামী লীগ এতদিন ধরে আমাদের কাছে গণতন্ত্রের নামে অনেক কিছু করেছে। সো বাংলাদেশের একটা ওভারঅল কনসেনসাস কিন্তু তৈরি হয়ে গেছে। সো তত্ত্বাবধায়ক আসবে এবং আমি বিশ্বাস করি, আশা করি এটার অধীনে ভালো নির্বাচন হতে থাকবে। কিন্তু এটাও সত্য, তত্ত্বাবধায়ক সরকার তো ম্যানিপুলেট করার চেষ্টা করা যায়। সেখানে আমার প্রশ্ন, ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সঠিক ব্যবহার সম্ভব কিনা? কোনো কিছুই সম্ভব না। সদিচ্ছা যদি না থাকে, আপনি কোনো না কোনো ফর্মে আপনি ম্যানিপুলেট করতে পারবেন। ভারতের গণতন্ত্রের দীর্ঘদিনের ঐতিহ্য চর্চা ছিল, ভারতে নির্বাচন কমিশন নিয়োগের জন্য আইন ছিল না,
কোনোদিন প্রশ্ন হয়নি, কিন্তু যদি আইন তৈরি করে আরো সুন্দরভাবে করা হচ্ছে বলা হচ্ছে, তখন থেকে ভারতের নির্বাচন কমিশন বিতর্কিত হতে শুরু করলো। কারণ নরেন্দ্র মোদী চাইছেন নির্বাচনকে ম্যানিপুলেট করতে। সো রাজনৈতিক দলের সদিচ্ছা ছাড়া দিনের শেষে আসলে গণতন্ত্র কোনোদিন হবে না। এবং এখানে একটা জিনিস যোগ করে রাখা দরকার, সদিচ্ছা যদি তাদের নাও থাকে, জনগণ একটা প্রেসার গ্রুপ, সব রকম জনগণ, তারা যদি ক্রমাগত চাপ রাখে, তখন তাদের সদিচ্ছা না থাকলেও তাদের চাপের ফলে হলেও তাদের এই কাজটা করার আগ্রহ যাতে থাকে সেটা নিশ্চিত করতে হবে।